31শে ডিসেম্বর 2025 সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা সুন্দরী কোলাখামকে বিদায় জানিয়ে রওনা হলাম কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কোলাখাম সম্পর্কে আপনাদের যদি আরো কিছু জানবার হয়, কোথায় থাকবেন, কি দেখবেন ইত্যাদি, অবশ্যই নিচে কমেন্ট করবেন। কোলাখাম থেকে বেরোতেই আমরা আবার এসে পড়লাম নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে এবং আবার সেই পাথুরে ভাঙা পথ ধরে আমরা এবার এগিয়ে চলেছি লাভার দিকে। দুটি রাত কোলাখামে কাটিয়ে আজ আমরা এসে পৌঁছেছি লাভা শহরে। লাভার দর্শনীয় স্থানগুলি ভিজিট করে তারপরে আমরা পাড়ি দেব কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়িটি পার্কিংয়ে রেখে এখন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি লাভা মনেস্ট্রির দিকে। উত্তরবঙ্গের কালিম্পং জেলায় কালিম্পং শহরের থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত নেওরা ভ্যালি জাতীয় উদ্যানের গেটওয়ে লাভা ভ্রমণ পিপাসুদের কাছে এক অত্যন্ত জনপ্রিয় জায়গা। আর লাভার অন্যতম দর্শনীয় স্থান হল কাগিউ থেকচেন লিং মনেস্ট্রি বা লাভা মনেস্ট্রি। এই মনেস্ট্রিটি নির্মাণের কাজ 1987 সালে শুরু হয় এবং 1990 সালে এর উদ্বোধন হয়। পাইন অরণ্যে ঘেরা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মঠটি 100রও বেশি ভিক্ষুর অধ্যয়ন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। এই মঠটিতে রয়েছে অবলোকিতেশ্বর বুদ্ধের একটি মন্দির, বুদ্ধের একটি বিশাল মূর্তি এবং তরুণ ভিক্ষুদের থাকার জন্য একটি পৃথক ও বড় আবাসন ভবন। এখানে আপনারা তিব্বতী সামগ্রী ক্রয় করার একটি সোভেনিয়ার শপ পাবেন এবং জেলেপলা গিরিপথের দৃশ্য দেখার সুযোগ রয়েছে। লাভা মনেস্ট্রির অনতি দূরে অবস্থিত লাভা পাইন ফরেস্ট। 10 টাকা প্রতিজন হারে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এই পাইন ফরেস্টের ভেতর। পাইন গাছে ঢাকা শান্ত শীতল পাহাড়ের ঢালে কিছুক্ষণ হেঁটে বেড়াতে মন্দ লাগবে না। এখান থেকে লাভা শহর খুব সুন্দরভাবে দৃশ্যমান।
লাভা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম কাফেরগাঁওর উদ্দেশ্যে। লাভা থেকে কাফেরগাঁওর দূরত্ব 22 কিলোমিটার্সের মতো এবং সময় লাগবে মোটামুটি 1.25 ঘন্টা। আমরা এতক্ষণ লাভা থেকে যে পথে আসছিলাম সে পথটি সোজা বেরিয়ে গেছে আলগারা হয়ে ডেলো হয়ে কালিম্পংয়ের দিকে, আর আমরা ওই পথ থেকে এই ঢালু পথ ধরে নিচে নেমে এলাম NH 717A। এই পথটি আমাদের নিয়ে যাবে লোলেগাঁও এবং কাফেরগাঁওর উদ্দেশ্যে। It is indeed an absolute pleasure to drive along this road. চওড়া মসৃণ সর্পিল পথ চলে গিয়েছে পাইন বনে ঢাকা পাহাড়ের ঢাল ধরে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নিজের অজান্তেই গাইতে শুরু করবেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পাহাড়ে গাড়ি চালাতে যারা ভালোবাসেন তাদের এ পথে অবশ্যই একবার আসতে হবে। ভ্রমণকালে প্রকৃতি পথের কোন বাঁকে কোন সৌন্দর্যের ডালি উজাড় করে দাঁড়িয়ে থাকবে তা আগাম বোঝা দুষ্কর, আর এই অজানা রহস্যের হাতছানি বোধহয় ভ্রমণ পিপাসুদের সবচেয়ে মুগ্ধ করে। এমনই এক অপার্থিব দৃশ্য আমাদের চোখে ধরা দিল কাফেরগাঁওয়ের পথে। এ দৃশ্য আমি ছবিতে দেখেছি অনেকবার, কিন্তু চাক্ষুষ করিনি কখনো। হঠাৎ দেখি রাশি রাশি মেঘ জমে রয়েছে নিচের পাহাড়ে, আর আমরা যেন সেই মেঘের ওপর দিয়ে ভেসে চলেছি। দেখে মনে হচ্ছে যেন আমাদের সামনে দিগন্ত বিস্তৃত এক উত্তাল সমুদ্র, আর মাঝে মাঝে কয়েকটি পাহাড় নিঃসঙ্গ দ্বীপের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এ দৃশ্য অকল্পনীয়, অবর্ণনীয়। ইচ্ছে করছিল দাঁড়িয়ে থাকি এখানে আদি অনন্তকাল, কিন্তু মনে পড়ে গেল কবি রবার্ট ফ্রস্টের কথা, "The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep." তাই বুকে একরাশ প্রত্যাশা নিয়ে আবার যাত্রা শুরু করলাম কাফেরের পথে। পাহাড়ের মাথা থেকে সমুদ্রের উত্তাল তরঙ্গের মতন যে মেঘরাশি প্রত্যক্ষ করেছিলাম, এবার পথখানিক নিচে নামতে মনে হলো যেন সেই উত্তাল জলরাশির মধ্যে ডুব দিলাম। এবার সেই মেঘের বুক চিরে এগিয়ে চলেছি আমরা। হাই, তো আমরা এখন দাঁড়িয়ে আছি কাফেরগাঁওতে। ওপরে দেখছো এটা হিলি বার্ডস হোমস্টে, এখানেই আমরা দুরাত কাটালাম কাফেরগাঁওতে। তো তোমাদের একটা কথা বলে দিই যে দেখো ওই যে ওপরের যে বিল্ডিংগুলো দেখছো একদম উপরে, ওইগুলো কিন্তু লোলেগাঁও বলতে যে জায়গাটা আমরা বুঝি সেই মেন রোডটা ওই উপরে। অ্যাকচুয়ালি আমারও এই ধারণাটা ছিল না, লোলেগাঁওতে আগেও এসেছি, কিন্তু লোলেগাঁওর নিচে দেখো এই যে পুরো এখানে গাছগাছালি দিয়ে দেখছো এই যে পাহাড়টার ওপরে আমরা দাঁড়িয়ে আছি, এই পাহাড়টা পুরোটা নিয়ে কিন্তু হচ্ছে কাফেরগাঁও দেওরালি গ্রাম পঞ্চায়েত। তো লোলেগাঁওটা তারই একটা পার্ট, যদিও লোলেগাঁও নামটা অনেক বেশি পপুলার। যখন এখানে আসবে তোমরা দেখতে পাবে যে লোলেগাঁও বুদ্ধা স্ট্যাচুর উল্টো দিক দিয়ে একটা রাস্তা নেমে গেছে। সেই রাস্তাটা দিয়ে তোমরা যদি নেমে যাও তাহলে কাফের যে গ্রামটা এবং আরও এগিয়ে কিন্তু ওই দেওরালি এবং ওই পুরো চত্বরটা জুড়ে যত রাস্তাটা নিচে নেমে যাচ্ছে প্রচুর হোমস্টে তোমরা দেখতে পাবে। আমরা রয়েছি হিলি বার্ডস হোমস্টেতে। এটা একদম পাহাড়টার একদম টপ মোস্ট, মানে হোমস্টেগুলোর মধ্যে একদম সবচেয়ে উঁচু হোমস্টে। তার এই হোমস্টেটা কিন্তু লোকেশন ওয়াইজ ইটস ফ্যান্টাস্টিক। আমি তোমাদের হোমস্টে চত্বরটা একটু ঘুরে দেখাচ্ছি। এইটা হচ্ছে ডাইনিং স্পেস। এবার এই সিঁড়ি ধরে আমি আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি। তোমরা যদি কেউ বনফায়ার করতে চাও বা বারবিকিউ ইত্যাদি করতে চাও,
এখানে তার ব্যবস্থা খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। এখানে 3টে কটেজ আছে এনাদের, অ্যাকচুয়ালি পাশাপাশি এই 2টো কটেজ এবং শেষেরটা ডুপ্লেক্স। এই ঢুকলাম, এখানে 2টো খাট দেওয়া আছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। পুরোটাই পাইনউড প্যানেলিং করা আছে। এখানে একটা আয়না দেওয়া আছে, আর তোমাদের পুরো গ্রাউন্ড কার্পেটিং করা আছে দেখতেই পাচ্ছ। এবং যেটা ওয়াশরুম বেশ বড়, আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি, দেখো বেশ বড় এবং খুব সুন্দর ওয়াশরুম। গিজার দেওয়া আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে একটা ছোট্ট বেসিন এবং আয়না আছে। এখানেও একটা সুন্দর আয়না দেওয়া আছে। কিন্তু যেটা সবচেয়ে বিউটি এই হোমস্টেটার, দেখো এখানে আমি পর্দা সরিয়ে দিলাম। আজকে তোমরা কিছু বুঝতে পারছো না, মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এইখানে ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের ওপরটাই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা। গতকাল দুপুরবেলা আমরা কাফেরগাঁওতে এই হিলিবার্ড হোমস্টেতে এসে উঠেছি। আর আজকে 1 জানুয়ারি 2026 ভোরবেলা আমরা আমাদের ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার উপর সানরাইজের এই অসাধারণ সুন্দর দৃশ্য দেখছি। দিস ইজ জাস্ট ওয়ান্ডারফুল। আমার মনে হয় খুব কম হোমস্টে আছে যেখানে ঘরে বসে চা খেতে খেতে এইভাবে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। আস্তে আস্তে রাতের জবনিকা নেমে আসছে বছরের প্রথম দিনটির ওপর। ডুবন্ত সূর্য অদ্ভুত সব রঙে রাঙিয়ে দিচ্ছে আকাশকে। আর রাত হতেই উল্টো দিকের পাহাড়ে জ্বলে উঠতে দেখলাম কালিম্পং শহরের আলো। এপার থেকে দেখে মনে হচ্ছে যেন আকাশের শত সহস্র তারা নেমে এসেছে পাহাড়ের গায়ে। 1 জানুয়ারি 2026 ভোর হতেই গরম চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বেরিয়ে পড়লাম কাফের পাহাড়ের ঢালে অবস্থিত পাইন অরণ্য ও ভোরের লোলেগাঁওতে হেঁটে বেড়াতে। তারপর ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ব কাফেরগাঁওয়ের আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলি দেখতে। এবারের সফরে খারাপ রাস্তা যেন আমাদের কিছুই ছাড়ছে না। NH 717A ছেড়ে আমরা যেই নোকদারার পথে ঢুকেছি, খানিক এগোতেই দেখছি প্রায় পুরো রাস্তাটি ধুলো আর পাথরে ভরা এবং বেশ লম্বা অংশে রাস্তা নির্মাণের কাজ চলছে, ফলে স্টোন চিপসে একদম রাস্তাটি ভর্তি হয়ে আছে। এবং ওই কোলাখামের পথে যতটা সন্তর্পণে আমাদের গাড়ি চালাতে হয়েছিল, এখানেও কিন্তু ওই একইভাবে আমাদের গাড়ি চালাতে হচ্ছে। লাভা থেকে 12.5 কিলোমিটার আর লোলেগাঁও থেকে 16.5 কিলোমিটার দূরে অবস্থিত নোকদারা লেকটি প্রায় 10,000 স্কোয়ার মিটার জায়গার উপর গঠিত একটি আর্টিফিশিয়াল লেক। চারিধারের পাহাড় ও জঙ্গল এই লেকটির পরিবেশকে সত্যিই খুব মনোরম করে তুলেছে। জনপ্রতি 20 টাকা দিয়ে এই লেক কমপ্লেক্সটিতে ঢুকতে হয় এবং চাইলে আলাদা করে টিকিট কেটে এখানে বোটিংও করতে পারে। যারা লাভা থেকে কাফেরগাঁও বা লোলেগাঁও যাচ্ছেন তারা এই লেকটি হয়ে তারপরে কাফেরগাঁও বা লোলেগাঁওর দিকে যেতে পারেন। যদিও আমরা কাফেরগাঁও থেকে এখানে সাইট সিইং করতে এসেছিলাম। এ পথে একটি খুব সুন্দর মনেস্ট্রি আছে যার নাম হচ্ছে গুম্বাদারা মনেস্ট্রি। যদিও এবারের সফরে আমাদের গুম্বাদারা মনেস্ট্রিতে ঢোকার সৌভাগ্য হয়নি।
নোকদারা লেক থেকে এবার আমরা চলে এসেছি লোলেগাঁও থেকে 6.5 কিলোমিটার দূরে অবস্থিত ডাবলিং ভিউ পয়েন্টে। ঢোকার মুখেই দেখুন স্থানীয় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে জায়গাটিকে কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দু 2026-এর প্রথম দিন হওয়ার কারণে প্রচুর স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করলাম এই ডাবলিং ভিউ পয়েন্টে। ডাবলিং ভিউ পয়েন্টের খ্যাতি বিশেষত এই গ্লাস ব্রিজটির জন্য। পেলিংয়ের ধাঁচে এই গ্লাস ব্রিজটি তৈরি করা হয়েছে, যার অপর প্রান্তে গিয়ে আপনারা ছবি তুলতে পারেন। এছাড়া জিপ লাইনিং, রোপ সাইকেলিং এর মতো নানা অ্যাডভেঞ্চারাস স্পোর্টসেরও এখানে ব্যবস্থা রয়েছে। আর এই জায়গাটির থেকে চারিদিকের একটা খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তবে আজকে আকাশ মেঘলা হওয়ায় সেই স্বাদ থেকে আমরা বঞ্চিত হলাম। এবার আমরা চলে এলাম আমাদের আজকের শেষ গন্তব্য লোলেগাঁও ইকো পার্ক। আমি লোলেগাঁও ইকো পার্কে আগেও এসেছি, কিন্তু এইবারে লোলেগাঁও ইকো পার্কটা দেখে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম। কারণ আগে এখানে একটা ক্যানোপি ওয়াক ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে একটা বাঁশের ব্রিজ তৈরি হয়েছিল, কিন্তু সেই ব্যাম্বু ব্রিজটাও এবার ভেঙে গেছে। আগের বার বেশ সুন্দর চারিদিকে ফ্লাওয়ার বেডস ছিল, এইবার তাও কিছু দেখলাম না। অল ইন অল আমার মনে হলো যে এই পার্কটির কিন্তু আরো বেটার মেনটেনেন্স প্রয়োজন। প্রচুর টুরিস্ট এখানে আসছেন, সুতরাং আরো অনেক ভালোভাবে এই পার্কটি মেনটেন করা যেতে পারে। দোসরা জানুয়ারির ভোর জানান দিল এইবারের মতন কাফের গাঁওকে বিদায় জানাবার সময় এসে গেছে। এবার গন্তব্য কমলা লেবুর দেশ শিটং। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে শিটংয়ে, সাথে থাকবেন।